কিছু ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে বিএনপির বিজয় ঠেকাতে স্বৈরাচারী আচরণের অভিযোগ, উগ্রবাদ রুখতে ঐক্যের ডাক, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়ার দাবি জামায়াতের। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উত্তাপ, প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, বৈধ 462 জন, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে নানা প্রতিশ্রুতি প্যানেলগুলোর। জুলাই আন্দোলনে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার বিচার শুরু, রাজসাক্ষী হওয়ার আবেদন সাবেক এসআই আফজালের। শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে গুমের অভিযোগে সুখরঞ্জনের। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের রায় 4 সেপ্টেম্বর। প্রতিহিংসার কারণে জড়ানো হয়েছে রাজনীতিকদের, দাবি আইনজীবীদের। এবং এনবিআরকে 2 ভাগ করা অধ্যাদেশের সংশোধনী অনুমোদন, রাজস্ব নীতির সচিব পদে নিয়োগ হবে যে কোনো ক্যাডার থেকে, 10 কমিশনের 327টি প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। পতিত আওয়ামী লীগের মতোই নতুন করে একটি গোষ্ঠী আগামী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশলের আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে বলে অভিযোগ তার। উগ্রবাদ মাথাচাড়া ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীরা, যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। অনুষ্ঠানের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা হচ্ছে, চলছে ৭১কে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টাও। অতীতের বিভাজন ভুলে দেশের অস্তিত্বের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়া, এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে একটা নতুন করে কথা উঠছে, ষড়যন্ত্র চলছে, এক ধরনের উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। এখানে আপনাদের সকলকে বিভক্তি বিভাজনের রাজনীতি কেউ করবেন না। অতীতে যা হয়েছে হয়েছে, এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপির বিজয় হবে জেনেই ফ্যাসিবাদ বিরোধী শক্তির কেউ কেউ পতিত আওয়ামী লীগের মতোই অপকৌশল করছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতন বিএনপির বিজয়ে ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন, জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বাংলাদেশের বাস্তবতায় পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় সাফ জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। একই সাথে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে। আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপির প্রতি সমর্থন প্রত্যাশা করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জামায়াতের শর্ত ও দাবি সরকার মেনে নিলেই কেবল তারা নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। এদিকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন, সরকারের এমন ঘোষণার পর থেকে ইসির পাশাপাশি রাজনৈতিক দলগুলোও তৎপরতা শুরু করেছে। ঐক্যমত্য কমিশনে মতামত দেওয়ার পাশাপাশি ইসির অবস্থান জানতে এবং নিজ দলের অবস্থান জানাতে প্রায় প্রতিদিনই নির্বাচন ভবনে আসছে কোনো না কোনো রাজনৈতিক দল।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আসে জামায়াতের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের জানান, নির্বাচনে সন্ত্রাস অনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোটের বিকল্প নেই। পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি। জনগণ মনে করছে, জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। এই জন্য আমরা ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই, সময় এটা কথা বলবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জামায়াতের কোনো সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন, এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। গভর্নমেন্ট যদি মনে করে যে আমরা প্রস্তুত হয়েছি, তাহলে ইলেকশন যদি ফেব্রুয়ারি না, আপনি ডিসেম্বরে করলে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা রেডি আছি। কিন্তু নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি, এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেল উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বানোয়াট তথ্য নিয়ে ভিডিও, অপতথ্য নিয়ে ভিডিও, এগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। আমার আবেদন থাকবে, যে কোনো তথ্য বিশ্বাস করার আগে আপনারা দয়া করে যাচাই করে নেবেন। এদিকে আসন্ন নির্বাচনে ব্যবহার উপযোগী স্বচ্ছ ব্যালট বাক্সের হিসাব আগামী 7 দিনের মধ্যে পাঠাতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের পর নতুন গঠিত সরকারের কোনো পদে থাকবেন না বলেও নিশ্চিত করেন তিনি। যুক্তরাষ্ট্রের ইউটাহ ভিত্তিক সংবাদ মাধ্যমে লেখা এক নিবন্ধে ডক্টর ইউনূস উল্লেখ করেন, তার সরকারের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। তিনি আরও জানান, বিদেশে থাকা নাগরিক সহ সব বৈধ ভোটারের ভোটাধিকার নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। অতীতের স্বৈরশাসন ও দুর্নীতির অবসান, আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারের উদ্যোগ, অর্থনীতি ও প্রশাসন পুনর্গঠন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সহ এশিয়ার 5 দেশ সফর স্থগিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ঢাকা সফরের দ্বিতীয় দিন 31 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। বাংলাদেশ সফর শেষে সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরের সূচি ছিল জর্জিয়া মেলোনির। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের উদ্যোগেই ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ অংশী হন ইতালির প্রধানমন্ত্রী। সেই ব্যস্ততার কারণে তার এশিয়া সফর স্থগিত করা হয়েছে। স্থগিত এই সফর সুবিধাজনক সময়ে পুনর্নির্ধারণে রোমের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তাপ। জয় পেলে গেস্ট রুম প্রথা বাতিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল। রাজনীতিমুক্ত ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। এদিকে ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেন চিফ রিটার্নিং কর্মকর্তা। জানান, বৈধ প্রার্থীর সংখ্যা 462 জন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 48 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ক্যাম্পাসে তত বাড়ছে উৎসবের আমেজ। বৃহস্পতিবার দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচিত হলে গণরুম ও গেস্টরুম প্রথার কবর রচনা সহ নানা অপসংস্কৃতি বাতিলের প্রতিশ্রুতি দেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। গণরুম, গেস্টরুম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করে উমামা ফাতেমা নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। দায়িত্ব পেলে অপরাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি তাদের। ক্যাম্পাসের গতিমুখ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে।
কোনো ছাত্র রাজনৈতিক সংগঠন নির্ধারণ করবে না, কোনো সাদা দল নীল দল নির্ধারণ করবে না। প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে, এভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায়। এদিন মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল প্রার্থীদের ছবিযুক্ত ব্যালটের দাবি জানান তারা। যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। এদিকে ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে চিফ রিটার্নিং অফিসার জানান এবার ভিপি পদে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা 48। মোট প্রাথমিক প্রার্থীদের সংখ্যাটা হচ্ছে 462 বৈধ প্রার্থী, যারা প্রাথমিক বৈধ প্রার্থী। প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে 47। মোট 509 জন, 509টি আবেদনপত্র গতকাল পর্যন্ত সংগ্রহ করেছিল। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনের ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 813 জন, জমা দিয়েছেন 740 জন। ইতোমধ্যে প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির ও এনসিপি, তবে এখনও প্যানেল ঘোষণা দেয়নি ছাত্রদল। এদিকে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভোটের দিন সেনাবাহিনী মোতায়েনের জন্য চিঠি দিয়েছে জাকসু নির্বাচন কমিশন। জাকসু ও হল সংসদ নির্বাচনের হাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 32 বছর পর হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা আর আনন্দের জোয়ার। অনেক বছর পর একটা জাকসু নির্বাচন হচ্ছে, তাই আশা করি ইনশাআল্লাহ একটা ভালো নির্বাচন আমরা সবাই প্রত্যাশা করি। প্রথম বছর শেষ হতে না হতে আমরা আবার জাকসু পাচ্ছি, তো সবারই খুব একটা উৎসব মুখর পরিবেশ। বৃহস্পতিবার বিকেলে শেষ হয় 3 দিনব্যাপী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া প্রক্রিয়া। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 813 জন, জমা দিয়েছেন 740 জন। বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমন্বিত শিক্ষার্থী জোট নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির। নতুন গণতান্ত্রিক পরিবেশ, মতাদর্শ চর্চার এবং সকল মতে শ্রদ্ধাশীল একটি পরিবেশ চর্চা করার জায়গা আমরা প্রত্যাশা করছি। আমরা পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করব সেই প্রত্যাশা রাখি। আমরা যদি জয়লাভ করি আমরা শিক্ষার্থীদের কল্যাণে অনেক বেশি ভূমিকা রাখতে পারবো বলে আশা করছি। অন্যদিকে এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঘোষণা করে তাদের প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরাম। গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করেছে এবং যারা আসলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সেই সব সচেতন শিক্ষার্থীদের নিয়েই আমরা প্যানেল করছি। তবে জাকসু ও হল সংসদ নির্বাচনে এখনও প্যানেল ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দল এবং বাম সংগঠনগুলো। জাতীয়তাবাদী ছাত্র দল বা আমরা যদি জয়লাভ করি, আমরা মনে করি শিক্ষার যথাযথ পরিবেশ সৃষ্টি হবে। এদিকে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভোটের দিন সেনাবাহিনী মোতায়েনে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। কোনো প্রকার নিরাপত্তা ইস্যুকে আরো নিরাপত্তার যে ঝুঁকিগুলো আছে সেগুলোকে ঝুঁকিমুক্ত একটি নির্বাচন করার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছেন সেই সহযোগিতা পাওয়ার জন্য। 1972 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 9 বার অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। সবশেষ 1993 সালের 29 জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় জাকসু ও হল সংসদ বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সময় সংবাদ, সাভার। সময় ঘোষণা হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে সংশয় বামপন্থী দলগুলোর। যদিও ভোটের প্রস্তুতিতে পিছিয়ে নেই তারা। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে গেলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার ইঙ্গিত নেতাদের। তবে নির্বাচনকে কেন্দ্র করে বামপন্থী দলগুলো এখনই আলাদা জোট করছে না। মাঠের পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বাম নেতারা। সানবির রূপলের রিপোর্ট। কবে হবে নির্বাচন, এই প্রশ্নের উত্তরের খোঁজে নানা জল্পনা কল্পনা জনমনে। নগর থেকে গ্রাম, রাজনীতির মাঠ থেকে প্রান্তিক চায়ের দোকান, সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণায়। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের
আয়োজন করেন। দিন তারিখ ঘোষণা না হলেও স্থবিরতা কাটিয়ে যাত্রা শুরু করেছে নির্বাচনী ট্রেন। ঘোষণার পর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন ও নির্বাচন পদ্ধতি নিয়ে মতের বিভাজন দেখা যায় রাজনৈতিক দলের মধ্যে। বামপন্থী দলের নেতাদের মধ্যেও সংশয়, শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছবে নাকি পরের স্টেশনেই থমকে দাঁড়াবে নির্বাচনী ট্রেন। নির্বাচনী ট্রেন যদি মনে হয় যে কমলাপুর থেকে ছাড়লো, এখন এটা তেজগাঁ পর্যন্ত যে থামবে কিনা, অথবা এয়ারপোর্ট স্টেশনে যে হল করবে কিনা, অথবা মাঝখানে ট্রেনের উপরে দেখা যাবে যে কেউ আবার একটা ব্যারিকেড তৈরি করছে কিনা, সেই সম্ভাবনাকে আমি পুরোপুরি উড়িয়ে দিচ্ছি না, কারণ আমাদের এখনো বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে। এই নির্বাচনকে বিঘ্নিত করার প্রচেষ্টা নানা গ্রুপ কিন্তু সবসময়ের জন্য করবে, সেইটা যাতে তারা করে সফল না হতে পারে, আমরা যত সময় নির্বাচন করে গণতন্ত্রের পথে হাঁটতে পারি সেই প্রচেষ্টা আমাদের নিতে হবে। তবে এরই মধ্যে ফেব্রুয়ারির সামনে রেখেই নির্বাচন নিয়ে ভাবছে বাম দলগুলো। বিএনপির সঙ্গে থাকা বাম দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচনে গেলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবে। একক দলগুলো নিজেদের মধ্যে আসন ও প্রার্থী নিয়ে হিসেব কষছে। তবে নির্বাচন কেন্দ্র করে বামপন্থী দলগুলো এখনই আলাদা কোনো জোট করছে না। গণতন্ত্র মঞ্চগতভাবে আমরা আবার একটু আলোচনা করব, মঞ্চগতভাবে নির্বাচনের ব্যাপারে কোনো বোঝাপড়া তৈরি করতে পারি কিনা। এরপরে বিএনপির সাথে যাদের সাথে আমরা যুগপথে ছিলাম তাদের সাথে আমাদের কোনো নির্বাচনী বোঝাপড়ার সমঝোতা হবে কিনা, এটা তো একটা গুরুত্বপূর্ণ আলোচনা। সে আলোচনাগুলো এখনও হয়নি। আমরা নির্বাচনে আমাদের পার্টি প্রস্তুতি নিচ্ছি, আমাদের যে জোট তাদেরকে নিয়ে প্রস্তুতি নিচ্ছি, এবং এর বাইরেও যে বিভিন্ন বাম প্রগতিশীল আরও দল আছে যারা মুক্তিযুদ্ধকে ওন করে, 90-কে ওন করে, 24-কে ওন করে, এই ধরনের শক্তিকে আমরা সমাবেশ ঘটানোর চেষ্টা করছি। 2-1 মাস পরেই মাঠের পরিস্থিতি দেখে নির্বাচন নিয়ে অনেক কিছুই খোলাসা হয়ে যাবে বলে মনে করেন বাম দলের নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিচার ও সংস্কারকে পাশ কাটিয়ে সরকার নির্বাচনের দিকে এগোলে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার দুপুরে রংপুরের হারাগাছায় পথসভায় তিনি আরও বলেন, সরকার চাইলে যে কোনো সময় নির্বাচন দিতে পারে, তবে তার আগে সংস্কার বাস্তবায়ন, বিচার প্রক্রিয়া দৃশ্যমান, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা সহ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টির তরফে বারবার বলেছি যে সরকার যে নির্বাচনের সময়সীমার কথা বলেছে, যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে সরকার, কিন্তু তার আগে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্য রয়েছে। সংস্কারগুলোকে বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, একটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা। সেই জায়গাগুলোতে সরকার যত দ্রুত এটা করতে পারবে তত দ্রুত সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে। প্রবাসের সময় আরও থাকছে। সাদাপাথর লুটে 42 জন শনাক্ত, দুদকের তালিকায় বিভিন্ন দলের লোকজনের নাম। অভিযোগ অস্বীকার জামায়াত এনসিপির। যোগ দিয়ে ভোলাগঞ্জ পরিদর্শন ও অভিযান পরিচালনা ডিসির। জুলাই আন্দোলনে আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানোর মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বৃহস্পতিবার সকালে 16 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলায় সাবেক এক পুলিশ সদস্য আসামি থেকে রাজ সাক্ষী হওয়ার আবেদন করেছেন। 2024 সালের 5 আগস্ট দুপুরের ঘটনা। আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত হন 5 জন। গুলিবিদ্ধ একজন তখনও ছিলেন জীবিত। অপরাধ আড়াল করতে একটি ভ্যানে একে একে তোলা হয় 5 জনের লাশ ও জীবিত একজনকে। ছিটানো হয় কয়েক বোতল পেট্রোল, তারপর ধরিয়ে দেয়া হয় আগুন। এমন বর্বরতার 1 মিনিট 14 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় মামলা হওয়ার পর ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় আসামিদের। 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে 4 আগস্ট একজনকে গুলি করে হত্যারও অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার 16 আসামির বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলায় গ্রেফতার বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক শেখ আফজালুল হক মৌখিকভাবে আবেদন করেন রাজসাক্ষী হওয়ার। উনি মৌখিকভাবে বলেছেন যে উনি মামলার ব্যাপারে তথ্য দিতে চান। আদালত তখন বলেছেন যে আপনারা লিখিত আবেদন দিতে পারেন, সুতরাং এখন পর্যন্ত অ্যাপ্রুভার হওয়ার কোনো লিখিত আবেদন নেই। এদিকে 5 আগস্ট চানখারপুলে 6 আন্দোলনকারীকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল 1-এ চলা মামলায় চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণে 2 জন সাক্ষ্য দিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে এদিন আরও একটি অভিযোগ দায়ের হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দেলোয়ার হোসেন সাঈদীর মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালী বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে এই মামলা করেন। ১ নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে, সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি, তাকে আমরা ২ নম্বর আসামি করেছি। নিজামুল হক নাসিম যিনি চেয়ারম্যান ছিলেন তাকে আমরা ৩ নম্বর আসামি করেছি। ৪ নম্বর আসামি করেছি শফিক আহমেদ সাহেবকে। মামলার আর্জিতে সুখরঞ্জন বালী তাকে গুমের উদ্দেশ্যে অপহরণ, নির্যাতন এবং দেশ বিদেশে ৫ বছরের বেশি সময় আটকে রাখার অভিযোগ তোলেন। মোট ৩২ জনকে আসামি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের রায় ৪ সেপ্টেম্বর ঘোষণা করবেন আপিল বিভাগ। খালাসের আদেশ বহাল থাকার আশা প্রকাশ করে আইনজীবীরা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধী দলীয় নেতাদের জড়িয়েছিল আওয়ামী লীগ সরকার। ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশে চালানো হয় ভয়াবহ গ্রেনেড হামলা। এতে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ ২৪ জন নিহত হন। আহত হন ৩ শতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে ২টি মামলা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার একটি আদালত ২ মামলায় লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। নিম্ন আদালতের রায়ের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট সব আসামিকে খালাসের রায় দেন। বৃহস্পতিবার এই মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি শেষে আইনজীবীরা জানান, রাজনৈতিক বিবেচনায় রায় দেওয়ার বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে। খালাসের রায় বহাল থাকার আশা তাদের। একজন বিচারক নিম্ন আদালতে যে ফাইন্ডিং দিয়েছেন, মনে হচ্ছে তিনি একটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন রায় লেখার ক্ষেত্রে। এটা আমরা আদালতের নজরে এনেছি। শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন। মহামান্য হাইকোর্ট বিভাগ তাকে খালাস দিয়েছেন। গ্রেনেড হামলা মামলায় খালাসের বিষয়ে ৪ সেপ্টেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এনবিআরকে ২ ভাগ করে অধ্যাদেশের সংশোধনীর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজস্ব নীতির সচিব পদে যে কোনো ক্যাডার থেকে নিয়োগের বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, বিনা ভিসায় বাংলাদেশ পাকিস্তান ভ্রমণ করতে পারবেন ২ দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা। কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে ওঠার লক্ষ্যে এনবিআরকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সংস্থাটিকে আধুনিকায়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব বিভাগ ও রাজস্ব নীতি বিভাগ নামে 2টি উইং তৈরি করে প্রজ্ঞাপন দেওয়া হয়। এতে বাগড়া দেন রাজস্ব বিভাগের কর্মচারী কর্মকর্তারা। সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে কর্মবিরতি সহ আন্দোলনে নামেন তারা। পরে সরকারের কঠোর সিদ্ধান্তে আন্দোলনে ইতি টানতে হয়। ২.৫ মাস পর এনবিআরকে ২ ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনীর অনুমোদন দিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে হাজির হন প্রেস সচিব শফিকুল আলম। রাজস্ব নীতি বিভাগে যে কোনো বিষয়ের ক্যাডার থেকে নিয়োগের বিধান রাখার কথা জানান তিনি। এখন থেকে এই যে 2টা যে উইং করা হলো এনবিআর এর, এই 2 উইংয়ের যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা, অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে, এবং তাদের কম্পিটেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, উপদেষ্টা পরিষদ 10টি সংস্কার কমিশনের 327টি প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। 10টা কমিশনের 367টা রিফর্ম আশুকরণীয় হিসাবে নেওয়া হয়েছে এবং সেটা বাস্তবায়ন হচ্ছে। কিছু কিছু তো বাস্তবায়ন হয়ে গেছে, আর মেজরিটি অংশই বাস্তবায়িত হচ্ছে। শফিকুল আলম জানান, পাকিস্তান সরকারের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি হয়েছে, যার আওতায় 2 দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা বিনা ভিসায় দেশ দুটি সফর করতে পারবেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
পণ্যের প্রতিযোগিতামূলক বাজার মূল্য নিশ্চিতে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন গঠনে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ। বলেন, পাকিস্তানের রফতানির ক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর আরোপ করা অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া পাকিস্তানে 1 কোটি কেজি পর্যন্ত চা রফতানিতে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে ঢাকা। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। পাকিস্তান আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডের রপ্তানির উপরে অ্যান্টি ডাম্পিং ট্যাক্স আরোপ করেছিল। আমরা সেটাকে উত্তোলনের জন্য ওনাদেরকে অনুরোধ করেছি। আমরা 1 কোটি কেজি চা যেন ওনাদের মার্কেটে ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই, সেটার জন্য আমরা অনুরোধ করেছি। যুক্তরাষ্ট্র হোক, সেটা ভারত হোক, সেটা পাকিস্তান হোক, চীন হোক, আমরা আমাদের দেশের স্বার্থে যা যা প্রয়োজনীয় আমরা সকল কিছুই করব। প্রবাসের সময় আরও থাকছে। গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের। 60,000 রিজার্ভ সেনা তলব, বিশ্ব সম্প্রদায়ের তীব্র নিন্দা। হামলায় একদিনে প্রাণ গেল আরও 81 ফিলিস্তিনির। খুলনার ভৈরব নদীর সেনের বাজার ঘাট এলাকায় ফেরির সঙ্গে ধাক্কা লেগে ট্রলার থেকে পড়ে অন্তত 3 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা। বিস্তারিত জানাতে সেখানে রয়েছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। এসে আসলে ত্রিমোহনা নামক একটি জায়গা আছে, সেখানে এসে ফেরির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে কিন্তু ট্রলার থেকে বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে অন্তত 3 জন নিখোঁজ রয়েছে। এর মধ্যে একজন নারী, একজন শিশু এবং 25 বছর বয়সী একজন যুবক রয়েছেন। তার নাম আকাশ। শুধু একজনের নামটি আমরা আসলে জানতে পেরেছি। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, ঠিক 10:30টার দিকে আসলে রাত জেলখানা ঘাট থেকে সেনের বাজারের দিকে যাত্রীবাহী যে ট্রলার সেটি চলে আসে। আসলে স্থানীয় যেটা বলছেন, অভিযোগ ছিল যে ধারণ ক্ষমতা তার চেয়ে অনেক বেশি যাত্রী ট্রলারটিতে ছিল এবং যে সেনের বাজারের ঘাটের যখন নিকটবর্তী জায়গায় এটি পৌঁছায় ঠিক সেই সময় আসলে ফেরিটি তারা যেটা বলছেন যে ট্রলারটি কোন দিকে যাবে এটি নিয়ে আসলে সংশয় দুলছিল, অর্থাৎ সেটি ডান দিকে যাবে না বাম দিকে যাবে, এরকম একটি দোটানার মধ্যে অবস্থায় যারা যাত্রীরা ছিলেন তারা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ফেরির চালককে সতর্ক করার চেষ্টা করেছেন। তবে 2 ফেরি চালক এবং ট্রলার চালকের যে 2 জনেরই গাফিলতির কারণে এই দুর্ঘটনাটি ঘটে এবং এর ফলে যে এখন পর্যন্ত 3 জন নিখোঁজের ব্যাপারে আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে এই নিখোঁজের সংখ্যা আরও বেশি কিনা সেটি আসলে যারা ট্রলারে ছিলেন তারা বলছেন এই সংখ্যাটি আরও বেশি হতে পারে। তবে এখন পর্যন্ত আসলে উদ্ধার অভিযানে কাউকে উদ্ধার করা যায়নি সেটি, এবং ফায়ার সার্ভিস নৌ পুলিশের সদস্যরা তাদের উদ্ধার অভিযান চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে 6 জন ডুবুরির একটি দল সেটি আসলে এখন পর্যন্ত এই উদ্ধার কাজ পরিচালনা করছেন এবং ফায়ার সার্ভিস যারা ডুবুরি ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন অন্তত 80 ফুট আসলে গভীরতা রয়েছে এই নদীর এবং এটি যে সময় ট্রলারটি যাত্রীরা পড়ে যান নদীতে সেই সময় তীব্র স্রোত ছিল জোয়ারের কারণে এবং এই স্রোতের কারণে তাদের ধারণা যেখানে আসলে ঘটনা ঘটেছে এই নিকটে আসলে যদি কেউ ডুবে থাকেন তাদের এই নিকটে যদি কেউ থাকেন তাদের আসলে তাদের এই কাছাকাছি থাকার সম্ভাবনা নেই, তাদের বেশ দূরে তারা চলে যেতে পারেন। এবং আমরা একটু স্বজনদেরও দেখেছি তারা আসলে এখানে কান্নাকাটি করছিলেন এবং স্থানীয়দের কিন্তু দীর্ঘদিনের অভিযোগ যে ঘাটে যে ধরনের ব্যবস্থাপনা থাকার কথা সে ধরনের ব্যবস্থাপনা না থাকার কারণেই আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে এবং প্রায় প্রতি বছর এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং এর ফলে কিন্তু আসলে স্থানীয় দাবি করেছেন এই দুর্ঘটনা রোধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেই জন্য তারা আসলে স্থানীয় সহ সরকার উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি দাবি জানিয়েছেন। এবং খুলনার সেনের বাজারের ঘাটের যে নিকটবর্তী এলাকায় ট্রলার থেকে 3 জন নিখোঁজের যে খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিম আহমেদ। সিলেটে পাথর লুটের সঙ্গে জড়িত রাজনীতিবিদ, প্রশাসন সহ অন্তত 42 জনকে শনাক্ত করেছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, প্রাথমিকভাবে দুর্নীতির প্রমাণ মেলায় অনুসন্ধানের জন্য কমিশনের সুপারিশ করা হয়েছে। এছাড়া 615 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সম্প্রতি সিলেটে পাথর লুটের ঘটনায় অভিযান চালিয়ে আলোচনায় সমালোচনায় পড়ে দুদক। তবে অভিযানের পর একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। প্রতিবেদনে দুদক বলছে পাথর লুটের সঙ্গে 42 রাজনীতিবিদ ও প্রভাবশালীর সংশ্লিষ্টতা রয়েছে। তালিকায় আছেন বিএনপি, জামাত, এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতাও ছিল। মহাপরিচালক জানান, তাদের বিরুদ্ধে অনুসন্ধান করতে কমিশনে সুপারিশ করেছে অভিযানকারী দল।
সাদা পাথর লুটের ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং যারা যারা এর সাথে সম্পৃক্ত আছেন তাদের বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সুপারিশ করেই প্রতিবেদন দাখিল করা হয়েছে। এই বিষয়ে কমিশন কর্তৃক যে সিদ্ধান্ত গৃহীত হবে সেটা শীঘ্রই আপনাদেরকে অবহিত করা হবে। এদিন ঋণের নামে এক্সিম ব্যাংক থেকে 615 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নাম সর্বস্ব প্রতিষ্ঠান ফ্লামিঙ্গো এন্টারপ্রাইজের নামেও 615 কোটি টাকারও বেশি ঋণ প্রদান করে উক্ত অর্থ বিভিন্ন হিসাবে স্থানান্তরপূর্বক আত্মসাৎ এবং উক্ত আত্মসাৎকৃত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আর ধামসুর ইকোনমিক জোন লিমিটেডের নথি গায়েব করে 146 কোটি টাকার করফাকির অভিযোগে ঢাকা কর অঞ্চল 5-এর কমিশনার আবু সাইদ মোহাম্মদ মুস্তাক সহ 3 কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটের জেলা প্রশাসক পদে যোগ দিয়েই সাদা পাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন সারওয়ার আলম। বলেন, এখন থেকে পাথর সরানোর চেষ্টা যে করবে তার জীবন ঝালাপালা করে দেয়া হবে। সাদা পাথর থেকে ফেরার পথে 3টি ক্রাশার মিল থেকে অবৈধ পাথরের মজুদ জব্দ করেন নতুন জেলা প্রশাসক। এদিকে পাথর লুটপাটে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে জামায়াত ও এনসিপি। সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটপাটের ঘটনায় সারা দেশে আলোচনার মধ্যে সোমবার সিলেটের জেলা প্রশাসক পদে সারওয়ার আলমকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার যোগদান করেই ছুটে যান সাদা পাথর পর্যটন কেন্দ্রে। ঘুরে দেখেন পর্যটন কেন্দ্রের করুণ চিত্র। জেলা প্রশাসক জানান, পাথর লুটপাটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর বলে একটা কথা আছে। তো আমরা দেখি কি করা, যদি এখানে পানিশমেন্ট প্রয়োজন হয় তাহলে প্রচলিত যে আইন আছে সেই আইন মোতাবেক হবে, যে যতটুকু অপরাধ করবে সেই অনুযায়ী হবে। সেটা জেলও হতে পারে, বড় ধরনের শাস্তি হতে পারে, জরিমানা হতে পারে, যারা বেশি অপরাধ করবে তারা সেরকম হবে। এটা এই চিন্তা করে সাদা পাথর পরিদর্শন শেষে কোম্পানিগঞ্জ উপজেলার টুকিরগাঁও এলাকায় চাচা ভাতিজা মেসাস আল করিম সহ 3টি স্টোন ক্রাশার মিলে অবৈধ পাথরের মজুদ জব্দ করেন সারওয়ার আলম। এদিকে সাদা পাথর লুটে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে সিলেট মহানগর জামাতে ইসলামী। দুদক যদি তাদের রিপোর্টে জামাত নেতাদের নাম উল্লেখ করে থাকে তাহলে অবশ্যই দুদককে এর প্রমাণ দিতে হবে। অন্যথায় অপপ্রচারের জন্য দুদক ও কাল্পনিক ভুয়া রিপোর্ট প্রকাশকারী গণমাধ্যমকে জাতির নিকট ক্ষমা চাইতে হবে। সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পাথর লুটে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে এনসিপিও। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সাংবাদিক দম্পতি সাগর রুনির সন্তান মাহির সারওয়ার মেঘের কাছে পূর্বাচলের 3 কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই দলিল হস্তান্তর করা হয়। এ সময় মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ উপহার দেন প্রধান উপদেষ্টাকে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, 2004 সালে আবেদন করে 2005 সালে এই প্লট বরাদ্দ পান সাগর। পরে 2009 সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হলেও বিগত আওয়ামী লীগ সরকার সাগরের পরিবারকে প্লট বুঝিয়ে দেয়নি। উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক এখন মেঘ। প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে সাগর রুনি হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। এ নিয়ে এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 110 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে আরও জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 311 জন রোগী। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা 27,782 জন। ডেঙ্গুতে মারা যাওয়া 5 জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 3 জন এবং রাজশাহী বিভাগে মারা যান 2 জন। 1 মাস পেরিয়ে গেছে মাইলস্টোন ট্র্যাজেডির। দুর্ঘটনায় বেঁচে ফেরা অনেকে শারীরিকভাবে উন্নতির দিকে, তবে এখনও মানসিকভাবে বিপর্যস্ত সবাই। ভুক্তভোগীদের শীতল নীরব চোখ বলে দেয়, ভয়াবহ সেই দিনের দুঃসহ স্মৃতি যেন কখনোই ভোলা সম্ভব নয়। তারপরও স্বাভাবিক জীবনে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। সেই গল্প জানার চেষ্টা করেছেন আলামিন তুষার, ছবি তুলেছেন অনুপ দত্ত।
দুঃসহ সেই স্মৃতি ভুলে স্বাভাবিক হবার চেষ্টা মাইলস্টোনের একাদশ শ্রেণীর ছাত্র সাইমনের। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়াই তার নেশা। তাই তো 21 জুলাই যখন যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হলো তখনও সেটাই করেছে সাইমন। কিন্তু শত চেষ্টার পরও এমন ভয়াবহ দুর্ঘটনা কি আর কাউকে ছাড় দেয়? সেই কারণে নিজে শারীরিকভাবে আহত না হলেও মানসিক যন্ত্রণার কারণে তাকে হাসপাতালে কাটাতে হয়েছে দীর্ঘ সময়। আর্মিরা ছিল, ওদের দেখে দেখে আমি ভিতরে গেছি, বাচ্চাদের উদ্ধার করছে। যেখানে প্লেনটা ক্র্যাশ হয়েছে ওখানে ছোট বাচ্চারা ছিল, ওখানে আমার বোনও থাকতে পারতো। ওই ভয়টা আমার মনের ভিতরে আর কি চলে আসছিল আর কি। নিজের সন্তানের মানসিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় পিতা বেলাল। সেদিনের দুর্ঘটনা বারবার তাকেও যেন মনে করিয়ে দেয় তার হারানো বড় সন্তানের কথা। আমার একটা ছেলে মারা গেছে। পরিবারের কাছে ঢাল হয়ে থাকা এই বাবার লুকোনো চোখের পানি বলে দেয় একটি দুর্ঘটনা কতটা মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে পুরো পরিবারটিকে। বাঁচাও, আমার বুক ব্যথা, যন্ত্রণা, এই আমার শ্বাস বন্ধ হয়ে গেছে, আমি শেষ হয়ে যাচ্ছি। আর যখন তার টমাটা উঠতো সে পুরো বাঁকা হয়ে যেত, হাত পা কিছু লড়াইতে পারতো না। প্রায় একই রকম অবস্থা সেদিনের সেই ঘটনা থেকে বেঁচে ফেরা কিংবা অবলোকন করা অনেকেরই। কেউ কেউ যেমন নিজের সন্তানকে ক্লাসে ফেরাতে বেগ পাচ্ছেন, তেমনি হারানো সন্তানের জীবন যে অমূল্য সেই পরম সত্যটাও মনে করিয়ে দিলেন অনেকেই। কি বলবো, আসলে বলার মতো না, যাদের গেছে সেটা তো অকল্পনীয়। নিজের সামনে জুনিয়রদেরকে পুরার যে কষ্টটা, ওটা আসলে বলায় ভাষায় প্রকাশ করার না। এখন যখন স্কুলে যাওয়ার কথা বলতেছে যে না, আমার অনেক বন্ধুরা মারা গেছে, আমি যাব না, যদি আবার প্লেন পড়ে আমি কিভাবে বাচ্চা ফিরবো। ওখানে উপস্থিত ছিল ওই সব বাচ্চাগুলো অনেক ভয় পেয়ে আছে। একই অবস্থা মাইলস্টোনের কর্মকর্তা কর্মচারীদেরও। কিন্তু জীবন তো আর থেমে থাকে না, তাই দ্রুত সবকিছু স্বাভাবিক করতে নানান ধরনের কাউন্সেলিং সেশনের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠান। ট্রমাতে তো আমরা নিজেরাও আছি, সো এই ট্রমা তো কাটিয়ে উঠতে হবে। বাচ্চাদের জন্য সাইকিয়াট্রিস্ট, আমরা কাউন্সেলিং অফিস খুলেছি। যে সমস্ত প্যারেন্টস এখনো ট্রমাতে সাফার করতেছে তাদেরকে কাউন্সেলিং করা হচ্ছে। এর সঙ্গে পুরোপুরি একমত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এই সহকারী অধ্যাপক। বললেন, দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা গেলেই ভয়াবহ সেই স্মৃতি থেকে দূরে থাকা সহজ হবে। যাদের ধরুন আগে থেকে স্ট্রেস আছে বা মানসিক রোগের কিছু লক্ষণ ছিল, তাদের কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রতিক্রিয়া থাকবে এবং এই রোগটা কন্টিনিউ হতে পারে। যতই তারা এখন কাজকর্মবিহীন থাকবে তাদের মধ্যে হতাশাটা আরো বেড়ে যাবে। মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা সন্তান হারিয়েছেন সেই ক্ষতি আর কখনোই পূরণ হবে না, কিন্তু এমন দুর্ঘটনা যাতে আর কখনোই না ঘটে সে বিষয়ে সজাগ থাকতে হবে দায়িত্বশীলদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকা। ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেলের আঘাতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। রাশিয়ার কাছে 8টি পারমাণবিক আইসব্রেকার, যার মধ্যে একটি উড়াল। এটি রাশিয়ার প্রজেক্ট 222220 সিরিজের তৃতীয় পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার। বর্তমানে দেশটির বন্দর নগরী মুরমানস্কে রয়েছে এটি। রাশিয়ার মুরমানস্ক থেকে ফিরে এসে বিস্তারিত জানাচ্ছেন রাইসা জান্নাত। ছবির মতো সুন্দর রাশিয়ার ছোট্ট শহর মুরমানস্কের হোটেল থেকে বেরিয়ে গন্তব্য পারমাণবিক আইসব্রেকার রক্ষণাবেক্ষণ ও পরিচালনা কেন্দ্র অ্যাটম ফ্লটে, যেখানে আছে বিশালাকৃতির আইসব্রেকার উড়াল। রাশিয়ার আইসব্রেকারগুলো বিভিন্ন অঞ্চলের নামে হয়ে থাকে, এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। উরাল অঞ্চলটি ইউরোপ ও এশিয়ার মাঝামাঝি অবস্থিত। বন্দরে পৌঁছানোর পর কড়া সতর্কতা মেনে গাইডের নির্দেশনায় শুরু হয় উড়ালের আদ্যপান্ত জানার সফর। কিছুক্ষণ পরপরই বেজে উঠছে সাইরেন। এবার 7 তলা বিশিষ্ট উড়ালে প্রবেশের পালা। সরু সিঁড়ি ভেঙে এক একটি ফ্লোরে গিয়ে চোখ কপালে ওঠার অবস্থা। ডাইনিং, খেলার ঘর, অবসরে সময় কাটানোর জন্য ভায়োলিন কিংবা গিটার, হালকা শরীর চর্চার সকল সুবিধাই রয়েছে সেখানে। থাকবে নাই বা কেন? বছরের কয়েকটা মাস তো ক্যাপ্টেন থেকে শুরু করে ক্রু সবারই সময় কাটে এখানেই। উড়াল রাশিয়ার প্রজেক্ট 222220 সিরিজের তৃতীয় পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার। এই আইসব্রেকারগুলো বিশেষভাবে পরিচিত তাদের দুটি RITM-200 রিঅ্যাক্টর এবং উত্তর সমুদ্র পথ সচল রাখার মিশনের জন্য।
এত বড় জাহাজগুলো কিভাবে পরিচালিত হয়? ঘুরতে ঘুরতে এবার সেই বিশেষ রুমে ঢুকলাম 10 জনের বেশি একটা দল। দৈত্যাকৃতির আইসব্রেকারগুলোর রিয়্যাক্টর টারবাইন দেখে চোখ ছাড়াবার অবস্থা। পুরো ঘর জুড়ে কেবল যন্ত্রাংশ। খুব সাবধানে পা ফেলতে থাকলাম সবাই। একটু এদিক ওদিক হলেই বিপদ। আইসব্রেকারগুলোর রিয়্যাক্টরে ইউরেনিয়াম জ্বালানি ব্যবহার করা হয়। এতে প্রচুর তাপ তৈরি হয়, আর এই তাপ ব্যবহার করে পানি ফুটিয়ে উচ্চ চাপের বাষ্প তৈরি করা হয়। এই বাষ্প টারবাইন ঘুরায়। টারবাইন থেকে তৈরি শক্তি প্রোপেলার শ্যাফটে বিদ্যুৎ সরবরাহ করে। জাহাজের বিশাল প্রোপেলারগুলো ঘুরে শক্তিশালী ঠেলা বা চাপ তৈরি করে। এতে বরফ ভেঙে জাহাজ সামনে এগোয়। উড়ালের দৈর্ঘ্য প্রায় 173 মিটার, প্রস্থ 34 মিটার। 22220 সিরিজের আইসব্রেকারগুলো 3 মিটার পর্যন্ত পুরো বরফ ভাঙতে সক্ষম। প্রোপেলার চালানোর জন্য এগুলো 60 মেগাওয়াট শক্তি উৎপন্ন করে। একটি বোয়িং 747 বিমানের ইঞ্জিন মোটামুটি 14 থেকে 16 মেগাওয়াট শক্তি উৎপন্ন করে। সেদিক থেকে এই আইসব্রেকারগুলোর মোট প্রোপেলার শক্তি প্রায় 4টি বোয়িং 747 ইঞ্জিনের সমান বা তারও বেশি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাল্টিক শিপইয়ার্ডে উড়াল নির্মাণ করা হয়। 2019 সালে এটি পানিতে নামানো হয়। 2022 সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বহরে যুক্ত করা হয়। এই সিরিজের অন্য আইসব্রেকারগুলো হলো আর্কটিকা, সিবির এবং ইয়াকুতিয়া। রাশিয়াই বিশ্বের একমাত্র দেশ যার হাতে পারমাণবিক আইসব্রেকার আছে। রাশিয়ার হাতে মোট 8টি পারমাণবিক আইসব্রেকার রয়েছে, এর মধ্যে 4টি বিমান আছে। আর্কটিক অঞ্চলে এই আইসব্রেকার শিপগুলো দেখাশোনার কাজ করে অ্যাটম ফ্লোট। মুরমানস্ক শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কোলাবের মুখে অ্যাটম ফ্লোটের অবস্থান। প্রায় 17 হেক্টর বিস্তৃত এলাকা ঘিরে রয়েছে ডক, ওয়ার্কশপ, মেরামত ইউনিট এবং রিয়্যাক্টর রিলোডিং সুবিধা। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শেষ হলো বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বুধবার বিকেলে আনুষ্ঠানিক সফল সমাপ্তি হয় 3 দিন ব্যাপী এই আয়োজনের। মেলার শেষ দিনেও ছিল দর্শনার্থীদের ভিড়। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। লাস ভেগাস কনভেনশন সেন্টারের 1.5 লাখ স্কোয়ার ফিট প্রাঙ্গণ 3 দিন মুখরিত ছিল 29 দেশের প্রায় 25,000 দর্শনার্থীতে। একযোগে ওয়েস্ট, সাউথ ও সেন্ট্রাল কনভেনশন সেন্টারে শেষ হয় এই বাণিজ্য মেলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমাতে বাণিজ্য আলোচনা অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। আমাদের বিদেশি বাইরে থেকে যদি একটা স্যাম্পল পার্সেল আমাদের দেশে পাঠায়, সেই পার্সেলটা কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে যতদিনে আমরা আমাদের হাতে পাই, ওরা ততদিনে স্যাম্পল তৈরি করে বাইরের কাছে পাঠিয়ে দেয়। বাট আমরা পেতে অনেক সময় লাগে, যার কারণে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। মেলায় বাংলাদেশের তৈরি পোশাকের পাশাপাশি সোনালী আঁশ খ্যাত পাটের তৈরি জুতাসহ নানা সামগ্রী প্রবাসীদের পাশাপাশি নজর কাড়ে বিদেশি ক্রেতাদের। প্রোডাক্টগুলি ইকো ফ্রেন্ডলি, সাস্টেনেবল, অর্গানিক, এই থিমের কারণে বায়ারদের কাছে এটা মোর অ্যাট্রাকটিভ। সো এটি দিয়ে আমরা মেইনলি মার্কেট করার চেষ্টা করছি আমেরিকায়। আমি বাংলাদেশে গিয়েছি, আমি কারখানাগুলো ঘুরে দেখেছি। অসাধারণ মানুষ। আমরা বাংলাদেশের মানুষকে ভালোবাসি, আর আমরা বাংলাদেশের পণ্যের মানকেও ভালোবাসি। এগুলো ভালো উচ্চমানের পণ্য যা আমরা সত্যিই উপভোগ করি। আমাদের ক্রেতারাও এসব পণ্যের মান উপভোগ করেন। এর স্পর্শ, এর নকশা, এর মাপ সবকিছুই দারুণ। পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রে রপ্তানির 86% তৈরি পোশাক। চলতি অর্থ বছরে যেখানে রপ্তানি হয়েছে $869 কোটি পণ্য, যা দেশের মোট রপ্তানি আয়ের 18%-এরও বেশি। আগের অর্থ বছরে পোশাক রপ্তানি ছিল $754 কোটি। বিশ্ব বিনোদন নগরী খ্যাত যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রতি বছর ফেব্রুয়ারি ও আগস্টে অনুষ্ঠিত হয় এই মেলা। বিশ্বের অন্যতম এই বৃহত্তম মেলায় অংশগ্রহণ ও বাণিজ্য প্রসারে আবারও সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লাস ভেগাস কনভেনশন সেন্টার, লাস ভেগাস, যুক্তরাষ্ট্র। উত্তর ইতালির শিল্প সমৃদ্ধ শহর তোরিনো। আল্পসের পাদদেশে পাহাড় নদীতে সাজানো এই শহর শিল্প ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। এখানে বসবাস করেন 10,000-এর বেশি বাংলাদেশি। ইতালি থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট।
শিল্প ও সংস্কৃতির প্রাণকেন্দ্র ইতালির উত্তরাঞ্চলের নান্দনিক শহর তোরিনো। ঐক্যবদ্ধ ইতালির প্রথম রাজধানী ছিল শহরটি। আল্পস থেকে নেমে আসা ইতালির বৃহত্তম নদী পো বয়ে গেছে এর বুক চিরে। শহরটিতে রয়েছে বিশ্বখ্যাত ফিয়াত কারখানা ও জুভেন্টাসের ভেন্যু। উন্নত শিক্ষা, চিকিৎসা ও জীবনমান তোরিনোকে করেছে সমৃদ্ধ। এখানে প্রায় 10,000 বাংলাদেশি প্রবাসীর মধ্যে 2,000-এর রয়েছে নিজস্ব ব্যবসা। 10,000 বাংলাদেশি বাস করে, এর মধ্যে বেশিরভাগ বাঙালি, প্রায় 2,000-এর উপরে ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছে। More students here from all of Italy come here to study, and also hospital and everything like for healthcare is easily to reach. বাঙালিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ের কাজের ব্যবস্থাও আছে। চতুর্থ শতকে রোমান সাম্রাজ্যের পতনের পর ছোট ছোট রাজ্যে বিভক্ত ইতালি বহু সংগ্রামের পর ঐক্যবদ্ধ হয়েছে। 1861 থেকে 1865 পর্যন্ত তোরিনোই ছিল রাজধানী। ভালো চাকরি, ব্যবসা ও সাফল্যের সুযোগে দিন দিন প্রবাসী বাংলাদেশিরা আকৃষ্ট হচ্ছেন তোরিনোর প্রতি। এখানকার আয় থেকে পাঠানো রেমিটেন্স সমৃদ্ধ করছে বাংলাদেশের অর্থনীতি। সময় সংবাদ, ইতালি। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে অ্যাডহক কমিটির কোনো প্রয়োজনীয়তা নেই। দেশের বর্তমান পরিস্থিতি বিসিবির নির্বাচন হওয়ার জন্য যথেষ্ট ভালো। মন্ত্রণালয় হস্তক্ষেপ না করলে অক্টোবরে নির্বাচন হবে বলে বিশ্বাস সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুর। তার স্পষ্ট কথা, অনির্বাচিতদের দিয়ে গঠনতন্ত্র সংশোধনের মতো কারণ এখনও তৈরি হয়নি। সংস্কার করতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই। এদিকে মাহবুব আনামের নির্বাচনের অংশ না নেওয়ার সিদ্ধান্তে অবাক এই ক্রীড়া সংগঠক। আশা, ব্যক্তিগত সমস্যা কাটিয়ে ক্রিকেটেই থাকবেন অভিজ্ঞ তিনি। বিস্তারিত নিয়ন মুহাইমিনের রিপোর্টে। দিনের হিসেব করলে আর 1.5 মাসেরও কম সময় বাকি। এই বছরের অক্টোবরের প্রথম সপ্তাহেই শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ। গঠনতন্ত্র বলছে চাইলে অক্টোবরের আগেও নির্বাচন করা সম্ভব, তবে অক্টোবরের মধ্যে করলেও সমস্যা নেই। তবে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের যেন সেদিকে ভ্রুক্ষেপই নেই। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও এখনও কাউন্সিলর তালিকা চূড়ান্ত করতে পারেনি বোর্ড। উল্টো জোর গুঞ্জন অ্যাডহক কমিটি দিয়েই নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালটা পার করে দিতে চাচ্ছেন বোর্ডের একাংশ। তবে শঙ্কার মধ্যেও ক্রিকেটের ভালো চাইলে এই পথে না হাঁটার পরামর্শ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের। পরিস্থিতি যদি এরকম হতো যে এখন নির্বাচন করা সম্ভব নয় বিভিন্ন কারণে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডহক কমিটিটা অটোমেটিক চলে আসে। কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে নির্বাচনের অনুকূলেই কিন্তু পরিবেশ আছে। সমস্যা আছে আরও একটা। 2024-এর 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকেই বিসিবিতে আলোচনা গঠনতন্ত্র সংশোধনের, কিন্তু সাবেক পরিচালকের সোজা সাপটা কথা, অনির্বাচিতদের হাত দিয়ে সংশোধনের কোনো প্রয়োজনীয়তাই নেই, বরং যে কোনো পর্যায়ের সংস্কার হতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। মাননীয় উপদেষ্টা যে কথাগুলি বলেছেন সেটা কিন্তু নির্বাচনের পরেও নির্বাচিত বডির মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব, যে যে সংস্কারগুলি করা। সুতরাং আমরা যদি যৌক্তিক মনে করি নির্বাচনের পরে যে এগুলি সংস্কার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সেগুলি করবো ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে এই টানাপোড়েনের মধ্যেও নিজের প্রার্থিতা নিয়ে অবশ্য কোনো সন্দেহ নেই রফিকুল ইসলাম বাবুর, যদিও মাহবুব আনামের ঘটনায় একটু নড়ে চড়ে বসেছেন তারা। মাহবুব আনামের বিষয়টা কিন্তু অত্যন্ত দুঃখজনক। সে একজন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক, ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন এবং তার করার যথেষ্ট যোগ্যতাও আছে ভবিষ্যতে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কিছু ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে বিএনপির বিজয় ঠেকাতে স্বৈরাচারী আচরণের অভিযোগ। উগ্রবাদ রুখতে ঐক্যের ডাক, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়ার দাবি জামায়াতের। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উত্তাপ, প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, বৈধ 462 জন। শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে নানা প্রতিশ্রুতি প্যানেলগুলোর। এবং জুলাই আন্দোলনে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার বিচার শুরু। রাজসাক্ষী হওয়ার আবেদন সাবেক এসআই আফজালের। শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ সুখরঞ্জনের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।